বুদ্ধদেব ভট্টাচার্য কি আজ মুচকি হাসছেন? দেখুন, মারাদোনা গ্রেট প্লেয়ার ছিলেন, বিরাট ফুটবলার ছিলেন। কোচ মারাদোনা ব্যর্থ। একজন অসামান্য রুচিশীল বাঙালি, আপাদমস্তক বাঙালি, আবেগ আছে, স্বপ্ন আছে, একদম সৎ একজন মানুষ, ধবধবে সাদা। কিন্তু প্রশাসক হিসেবে পাস মার্কস তো তার মানে তিনি নাও পেতে পারেন। ঠিক যেভাবে মারাদোনা কোচ হিসেবে সাফল্য পাননি, ঠিক সেইভাবেই সৎ হলে, ভালো মানুষ হলে যে একজন দক্ষ প্রশাসক হবেনি, এরম গ্যারান্টিও তার মানে নেই। আচ্ছা, কোথাও গিয়ে ওই থিঙ্কার থেকে এক্সিকিউটার হওয়ার মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্য কি একজন সঙ্গীর অভাব অনুভব করেছিলেন? এই জহর সরকার যেটা বলছিলেন, তার সঙ্গের উপদেষ্টারা ঠিক ছিলেন না। হয়তো যেটা সবাই বলতে চেয়েছেন, তার সঙ্গে কেউ যদি থাকতেন যিনি ওই এক্সিকিউট করার কাজে সহায়তা করতে পারতেন, কোথাও গিয়ে তাকে কাজে, স্বপ্নকে কাজে বাস্তবায়িত করার ক্ষেত্রে যেখানে আবেগের বদলে একদম বাস্তবমুখী চিন্তাভাবনার প্রয়োজন, সেই জায়গাটা নির্ধারণ করে দিতে পারতেন, তাহলে কি সহজ হয়ে যেত কাজটা। হয়তো বুদ্ধদেব ভট্টাচার্যের মূল্যায়ন তাহলে অন্যরকম হতো। এখানেই প্রশ্ন জাগে, জানেন তো, অনিল বিশ্বাসের অভাবটা কি, তার মৃত্যুটা কি বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য একটা অন্য রাস্তায় যাওয়ার, অন্য তকমা পাওয়ার সম্ভাবনাটাকে বন্ধ করে দিয়েছিল? দেখুন, আপনারা বলতে পারেন বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে প্রবল প্রত্যাশা ছিল, আমারও প্রত্যাশা ছিল। আপনারা বলতেই পারেন একটা মানুষের মধ্যে সব থাকবে, হয় নাকি? ঠিক বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যে হয়তো এক্সিকিউশনের অভাব ছিল। সিঙ্গুরে টাটাদের কারখানা হয়নি, নন্দীগ্রামের সালেমের শিল্প হয়নি। সিঙ্গুরে 1000 একর জমির মধ্যে 400 একর জমি নিয়ে জটিলতা ছিল। তার মধ্যে 100 একর জমির মালিক ছিলেন অনিচ্ছুক কৃষকরা। বাকি 300 একর ফেরত দেওয়ার জন্য কেন আন্দোলন হয়েছিল? কেন সেই জটিলতা কাটিয়ে সিঙ্গুরে গাড়ি কারখানাটা করার রাস্তাটা প্রশস্ত করতে পারেনি বামফ্রন্ট সরকার? এই প্রশ্নগুলো থাকবে। ওই যে বললাম, হয়তো সেই রাস্তাটা তিনি তৈরি করতে পারেননি, তার স্বপ্নটা হয়তো হাইজ্যাক করে নিয়েছিলেন তখনকার বিরোধী নেত্রী, আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজ তখনকার রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী, তিনি রাজভবনে সিঙ্গুর জট কাটাতে বৈঠকে বসেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বসেছিলেন গোপালকৃষ্ণ গান্ধী। সেই গোপালকৃষ্ণ গান্ধী তিনি সেই সময় কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন, আজকেও জানিয়েছেন। আজ TV9 বাংলাকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে গোপালকৃষ্ণ গান্ধী বলেছেন, বাংলা এমন একজনকে হারালো যিনি রাজনীতিকদের মধ্যে রত্ন ছিলেন। রত্ন তো বটেই, এমন একজন রত্ন যাকে ব্যর্থতার মেঘ ঢেকে দিতে পেরেছিল, এমন একজন রত্ন যাকে 34 বছরের বাম শাসন অবসানের কারণ হিসেবেও ইতিহাস চিহ্নিত করতে পারে। কেন বুদ্ধদেব ভট্টাচার্য স্বপ্নের ফেরিওয়ালা হলেও সফল সওদাগর হতে পারলেন না? আমরা আমাদের ব্যক্তিগত জীবনের জায়গা থেকে সেটা বুঝতে পারি, জানেন তো। এবং এই জায়গার থেকেই বুঝতে পারি বুদ্ধদেব ভট্টাচার্য আসলে মানবিক ছিলেন। আগ মার্কা রাজনীতিক, দুধে রাজনীতিক এরম না। মানবিক ব্যাপারটা সবসময় থাকলে মনের মধ্যে দুটো বিপরীতমুখী স্রোত থাকে, জানেন তো। তখন এই দুটো স্রোত যখন ধাক্কা খায় না, তখন এই দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় তৈরি হয়। আর সব থেকে বড় কথা, স্ববিরোধিতার জায়গা তৈরি হয়। এটাই বুদ্ধদেব ভট্টাচার্যর ক্ষেত্রেও বিরাটভাবে সত্যি। কোনো কোনো সময় কিছু কিছু কথা উনি বলেছিলেন, নিজের মতামত। একটা মানুষ তো, মনের ভিতরে একটা বিশ্বাস আর একটা পার্টির শৃঙ্খলার মধ্যে যে থাকা, কোনো কোনো সময় হয়তো অব্যক্ত যন্ত্রণার অভিব্যক্তি ঘটে থাকে। কিন্তু সেটাও যদি বলেন, সেই বলাটার ভেতরেও যথার্থতা, কন্টেন্ট এবং সেটা সমসাময়িক কালের উপযোগী কিনা, সেগুলো বিবেচ্য বিষয়। দেখুন, কান্তি গঙ্গোপাধ্যায় তিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে খুব কাছ থেকে দেখেছিলেন। আরও দুজনের কথা বলি, বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে দুটো গল্প বলি। দেখুন, এই কথাগুলো বলছিস হয়তো ওই বললাম শিষ্টাচার মেনে, এরকম একটা দিনে যখন একজন নেতা তিনি প্রয়াত হয়েছেন, একজন মানুষ যিনি আজ আমাদের মধ্যে নেই, তাকে নিয়ে সব ভালো ভালো কথা বলাটাই হয়তো ঠিক।
আমার ধারণা সেটা ভণ্ডামি হয়। ভণ্ডামি হলে কি হয় সেটা আপনাদের পরে বলবো, একটু পরেই বলবো। সেটা বুদ্ধদেব ভট্টাচার্যেরও খুব ভালো লাগতো বলে মনে হয় না। মানবিক ছিলেন তো, এই সমস্ত জায়গায় তার নিজের জায়গাটা তিনি একদম 100% বাঙালি ছিলেন। ওই সাবডিউড অ্যারোগ্যান্স নিয়ে বললাম, একটা একগুঁয়েমি নিয়ে। তাই জন্যে অন্য দুটো গল্প আগে বলি, তারপর ওই বিষয়টা বলবো। এই দুটো গল্প না, সত্যি ঘটনা। আমি দেখুন, এটা যাদের মুখ থেকে শুনেছি তারা একটা সময় তাকে খুব কাছ থেকে দেখেছেন। আমরা তাই জন্য এই ঘটনাগুলো নিরিখে বুদ্ধদেব ভট্টাচার্যকে বোঝার চেষ্টা করব, যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয়। এগুলো একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা, খুব সামনে বললাম না, উটকো সাংবাদিকের অভিজ্ঞতা, সেগুলো হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রখ্যাত সাহিত্যিক তারাপদ রায় তিনি কাজের সূত্রে সে সময় খুব উচ্চ পদস্থ আমলা ছিলেন আর কি, খুব কাছ থেকে তিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছেন, একদম বন্ধুস্থানীয় বলা চলে। একদিন তিনি আমার বাবার সঙ্গে গাড়িতে যাচ্ছিলেন, গাড়ির পেছনের সিটে বাবা আর তারাপদ রায় বসে গল্প যাচ্ছেন তারা। আমি সামনের সিটে ঘটনাচক্রে সেদিন তাদের সঙ্গে জুড়ে গেছি আর কি। এটা কোথাও যাচ্ছিলাম, হয়তো লিফট নিচ্ছিলাম। এবার কথায় দুজনের গল্পের মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্যের কথা উঠেছে। তো তারাপদ রায় বলছিলেন, সুকান্ত ভট্টাচার্যের ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্য, আবার বুদ্ধদেব ভট্টাচার্যের বাবা নেপাল ভট্টাচার্য ছিলেন অত্যন্ত একজন ধর্মপ্রাণ মানুষ। মৃত্যুশয্যায় তার একমাত্র ইচ্ছে ছিল মাথার কাছে বসে বুদ্ধদেববাবু একবার গীতা পাঠ করুন। বুদ্ধদেব ভট্টাচার্য তার নিজের মত পথ ইজমের ওই বললাম সেটা তার মনের মধ্যে ছিল। এই সমস্ত কিছু বিচার করে হয়তো সে সময় রাজি হতে পারেননি, কিন্তু বাবা মারা যাওয়ার পরে যে তিনি বাবার শেষ ইচ্ছেটা পূরণ করলেন না, ব্যক্তিগত ইজমের বশবর্তী হয়ে তিনি অনড় হয়ে রইলেন, এটা তার মধ্যে একটা অদ্ভুত দ্বন্দ্বের সৃষ্টি করেছিল। দীর্ঘদিন তাকে নাকি মারাত্মক একটা অস্থিরতার মধ্যে ফেলে রেখেছিল, মারাত্মক মানসিক অস্থিরতায় ভুগেছিলেন দীর্ঘদিন। দেখুন, আজ তারাপদ রায় বেঁচে নেই, বুদ্ধদেব ভট্টাচার্যও বেঁচে নেই, আরেকজনও বেঁচে নেই, প্রফুল্লকান্তি ঘোষ, শত ঘোষ, তিনি কংগ্রেস আমলে মন্ত্রী ছিলেন। তার কাছ থেকে একটা গল্প শুনেছিলাম। এই বললাম না, সব কিছুই ঘটনাচক্রে। আমি জানি না, কোনোদিন ভাবিও নি যে এই কথাগুলো আজ আপনাদের সাথে শেয়ার করতে হবে, শেয়ার করতে পারবো আজ, কিন্তু মনে হচ্ছে। এবং একটা মানুষকে সব দিক থেকে দেখলে ঠিকভাবে বোঝা যায় তো, তাই জন্য এই গল্পগুলো বলছি। শত ঘোষকে হারিয়ে কাশীপুর থেকে জিতেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। শত ঘোষের সঙ্গে আমার ঠাকুরদার খুব বন্ধুত্ব ছিল, এখনও মনে আছে। এই বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে হারার পর একদিন আমাদের বাড়িতে এসে দাদুর সঙ্গে গল্প করছিলেন তিনি, এবং গল্প করতে করতে বলেছিলেন একজন তরুণ তুর্কির কাছে তিনি হেরেছেন, তাতে তার কোনো দুঃখ নেই, একটাই দুঃখ আছে, এটা আক্ষেপ। একজন তরুণ বাম নেতার কাছে তিনি হেরেছেন, একজন তরুণ বাম নেতার ওপর মানুষ ভরসা করেছে, কিন্তু সেই তরুণের মধ্যে ওই একটা জয়ের মধ্যেই তার একটা উন্নাসিকতা চোখে পড়েছে বারবার বিভিন্ন ক্ষেত্রে, এটা তার ভালো লাগেনি। দেখুন, একদম রাজনীতিতে বিপরীত মুখে অবস্থানে থাকতেন শত ঘোষ, সেই জায়গা থেকে ওই বিশ্লেষণটা হতেই পারে রাজনৈতিক মত দুষ্ট, হতেই পারে তিনি নিরপেক্ষভাবে কথাটা বলেননি, আবার কথাগুলোর মধ্যে বাস্তবতাও থাকতে পারে। এই বললাম, তারাপদ রায়, শত ঘোষ, এরা বুদ্ধদেব ভট্টাচার্যকে বিভিন্ন দিক থেকে দেখেছেন। তাদের কথাগুলো হয়তো আজকে যাচাই করা বা ক্রস চেক করার নতুন করে কোনো উপায় নেই, কিন্তু পরবর্তী কার্যকারণগুলো বিশ্লেষণ করতে গিয়ে বুঝেছি এই যে বিভিন্ন ভিন্ন ধর্মী সব চারিত্রিক বৈশিষ্ট্যের কথাগুলো উঠে আসছে না, এটাই বুদ্ধদেব ভট্টাচার্য। ভেতরে ভেতরে কোথাও গিয়ে স্ববিরোধিতা একটা ছিল, চরিত্রের টানা পোড়েন তার মধ্যে কাজ করত, এটাকে কোনোভাবে অস্বীকার করা যাবে না। হয়তো সেই জন্যই রাজনৈতিক বুদ্ধদেব ভট্টাচার্য তার একটা নিজস্ব ঘরানা তৈরি করতে পেরেছিলেন। মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য একজন আপাদমস্তক বাঙালি হয়ে উঠতে পেরেছেন, আর রাজনৈতিক বুদ্ধদেব ভট্টাচার্য তিনি ওই মানবিকতার মিশেলে না, ওই রাজনীতির কাদা জলের মধ্যে থেকেও সাদা পোশাকে এক ফোঁটা কাদা ছোঁয়াতে দেননি। ফলে একটা
অদ্ভুত ব্যতিক্রমী চরিত্র হয়ে উঠেছেন তিনি, জানেন তো। শুধু হয়ে ওঠেননি, এতদিন পর্যন্ত থাকতে পেরেছেন এই আজকের দিনে, এই আজকের সময় যেখানে কেউ কাউকে ছাড়ে না। দেখলেন তো বাংলাদেশে, সেখানে যাদের তারা জাতির পিতা বলেছিল, যার হাত ধরে স্বাধীনতা এসেছিল, তার মূর্তিকেও তো আজকে লোকে যত রকমভাবে পারছে ভেঙে চুরে তছনছ করে অসম্মানিত করছে। অথচ দেখুন আজকের দিনে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্যর পাশে তিনি পাচ্ছেন, তার বিশ্লেষণে তিনি পাচ্ছেন সমস্ত মানুষকে, তার মতের লোক, তার বিপরীত মতাবলম্বী লোককে। একটা বিরল চরিত্র, ফলে তাকে ধরা যেতেই পারে। এর সঙ্গে এমন একজন চরিত্র, ওই বললাম একই সঙ্গে যিনি স্বপ্ন দেখিয়েছেন এবং স্বপ্নে ভঙ্গের দায়, রাজনৈতিক হিসেবে বাম শাসনের পতনের দায় নিয়ে তাকে থাকতে হয়েছে। এটাকেও রাজনৈতিক বা জীবনের স্ববিরোধিতা ছাড়া আর কিছু বলা যায় বলুন তো? সঙ্গে একটা বিশেষ সম্পর্ক ছিল, ভালোবাসতেন। আমরা অনেক বিষয়ে অনেক কথাবার্তা বলতাম, মতের দূরত্ব থাকলেও সম্পর্ক গভীর ছিল। এটাই চলে গেছেন উনি আমার চেয়ে 3 বছরের বড়। সৎ মানুষ দেখা যায় না, এই সততা, এই সততার তুলনাহীন মানুষের। আমি জানি না আজকে তারা কি বলবেন, কত শত অশ্রুপাত করবেন তারা, আমি জানি না। কিন্তু আমি এদেরই দেখেছি সকাল থেকে রাত অবধি বুদ্ধ বুদ্ধ বুদ্ধ, আমার এটা একটু করে দিও, আমার ওটা করে দিও। এই যে কাকে বিখ্যাত হয়েছেন এক দাড়িওয়ালা ভদ্রলোক, তিনি দুবার জেলে যেতেন এই বুদ্ধদেব ভট্টাচার্যের কারণে বেঁচে গেছেন।